অ্যাকচুয়ালি আমি আজকে ব্যবসায়ী সমাজ থেকে আপনারা সকলেই জানেন আমি বীরভূম জেলা ট্র্যাক অ্যাসোসিয়েশনের নেতৃত্ব দিয়ে এসেছি, অল ওয়েস্ট বেঙ্গল ট্র্যাক অ্যাসোসিয়েশনের নেতৃত্ব দিয়ে এসেছি। কিন্তু হঠাৎ করে আমি রাজনীতিতে নামলাম। আমার কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই। আমি কখনো ভাবিও নি যে আমাকে পলিটিক্স করতে হবে ইন ফিউচার। তো এই মুহূর্তে আপনারা সকলেই জানেন অক্টোবর মাসে মোহাম্মদবাজার পুলিশ স্টেশনে দুইজন করাপ্টেড অফিসার একটা ট্রাক মালিককে জোর জুলুম করে, অন্যায় করে, ব্ল্যাকমেল করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় এবং সেইটিকে প্রতিবাদ করেছিলাম, সেই ভিডিও প্রকাশ করেছিলাম, প্রেস মিট করেছি, বিভিন্ন জায়গায় আমি চিঠি চাপাটি করেছি, ইভেন মামলাও করেছি ওদের এগেন্সে। মামলা পুলিশের বিপক্ষে গেছে, মামলা আমাদের পক্ষে এসছে। কিন্তু কি করলো অ্যাডমিনিস্ট্রেশন, কি করলো, উল্টো মিথ্যা মামলা দিল। মিথ্যা মামলা কার সহযোগিতায় দিল? বীরভূম জেলার গ্রাউন্ড লেভেলের যারা নেতা, রোলিং সরকারের শাসক দলের নেতা, তাদের সঙ্গে মার্চ করে দুইজন মিলে আমার এবং ট্রাক মালিকের নামে মিথ্যা মামলা দিয়ে আমাকে দীর্ঘদিন জেলে ভরে রাখলো। আমি 57 দিন জেলে ছিলাম। তার থেকে 57 দিনের মধ্যে প্রায় 24 দিন শুধু পুলিশ সেলে কাটিয়েছি। মানে আমাকে রাতারাতি এত বড় ক্রিমিনাল বানিয়ে দিল। আমার লাইফে কোনো কেস নেই, কিচ্ছু নেই। ওটাই কি আমরা রুখে দাঁড়ানো, ঘুরে দাঁড়ানো? একদম। আর এর পিছনে আরও কারণ আছে, রাজনীতিতে আসার আরও কারণ আছে। সেই কারণগুলো হচ্ছে আমাদের যে মোহাম্মদবাজার পুলিশ স্টেশনের যিনি আইসি ছিলেন প্রসেনজিৎ ঘোষ, আপনারা লক্ষ্য করবেন আমাদের এখানে প্রত্যেকটা খাদান, ক্রাশার ইন্ডাস্ট্রি থেকে তোলা তুলতে স্টার্ট করলো, সেটা মোটা অঙ্কের তোলা। ওনার ডিমান্ড অনুযায়ী ওনাকে অফিস বানিয়ে দেওয়া হলো অনেক টাকা খরচ করে, এবং মান্থলি টাকা কালেকশন করতে লাগলো, এবং অবৈধ বালিঘাটগুলোকে, অন্য জায়গার পেপার, সেই পেপারগুলোকে দেখিয়ে অবৈধ বালিঘাটগুলো চালু করতে লাগলো। সবার কাছে সবাই বলছে না বীরভূম জেলার এসপি অনেক ভালো, আমনদীপ ভালো। এই আমনদীপ আইপিএস উনিই নিয়ে এসেছিলেন প্রসেনজিৎ ঘোষকে, কোটি কোটি টাকা লুট তোলা স্টার্ট করলো, ব্যবসায়ী সমাজ ভেঙে দিল এই তোলাবাজির কারণে। দেখুন, আমরা কিন্তু উচ্চ পদস্থ আধিকারিক বা উচ্চ পদস্থ যারা নেতৃবৃন্দ আছে, বাংলার যারা নেত্রী বা নেতা আছে, তারা তো সরাসরি কখনো বলে না যে আমাদেরকে টাকা তুলে দিতে হবে বা এরকম কিছু। আমি জানি না তারা আদৌ দোষী কিনা, কিন্তু এই যে এত টাকা, কোটি কোটি টাকা প্রসেনজিৎ ঘোষ প্রায় পার মান্থ 5 কোটি টাকা কালেকশন করতো মোহাম্মদবাজার ইন্ডাস্ট্রি থেকে, প্লাস এইসব বালিঘাট থেকে, এগুলো কি আদৌ কি তিনারা জানেন? এর সঙ্গে লোকাল পলিটিশিয়ানরা যুক্ত আছে। আপনারা অডিট করে দেখবেন, নেতাদের আছে বেনামি খাদান, তাদের বেনামি সম্পত্তি শেষ নেই। তো আমার উদ্দেশ্য ছিল এই বিকৃত সমাজ, এই তোলাবাজ সমাজকে শুধরাবার। আমরা লড়াই করতাম শুধুমাত্র ট্রাক মালিকদের জন্য। তারপর মনে হলো সমাজে যেভাবে আপনারা দেখবেন গ্রামাঞ্চলে এত অত্যাচার হচ্ছে, কারা করছে? গ্রাউন্ড লেভেলের নেতারা করছে, এবং তাদের বিরুদ্ধে যদি মানুষ প্রতিবাদ করছে, তাদের প্রতিবাদ করার ক্ষমতা নেই। আজকে দেখবেন আমি যে প্রেস করছি, আপনারই যেমন আজকে আপনার যে নিউজ টাইমের আমি আজকে ইন্টারভিউ দিচ্ছি, এই নিউজ টাইমের ইন্টারভিউতে যে সাধারণ মানুষ কমেন্ট করবে সেই বাক স্বাধীনতাটুকু নেই। ফোন করে হুমকি দিয়ে তাদের কমেন্ট ডিলিট করা হচ্ছে। এটা কি আদৌ জানেন মমতা ব্যানার্জি? আদৌ কি জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? কি চলছে গ্রাউন্ড লেভেলে? এই বিকৃত সমাজকে শুধরে দিতে হবে। সেই কারণেই আজ আমাদের রাজনীতি করার সিদ্ধান্ত এবং রাজনীতিতে নেমেছি। আপনারা সকলেই জানেন আমি যেই দলের হয়ে প্রতিনিধিত্ব করছি, এজেইউপি, একটা নতুন পার্টি, নতুন দল। এরা সদ্যমাত্র পশ্চিমবাংলায় জন্মগ্রহণ করেছে। আমাদের দল অনেক উইক, আমাদের অত অ্যাভেলেবেল টাকা পয়সাও নেই যে আমরা খুব চরমভাবে প্রচার করব। আমাদের একমাত্র যিনারা সাহারা, তারা হচ্ছে এইসব সংবাদ মাধ্যম। যেই সব মানুষরা আমাদের কথা শুনছেন, তাদের কাছে অনুরোধ, আপনারা এইসব সংবাদ মাধ্যম ভয় পাবেন না। ভয় পাওয়ার দিন শেষ। আনাস আহমেদ চলে এসছে ময়দানে, মানে ভয় পাওয়ার দিন শেষ। কেমন সাড়া পাচ্ছেন? প্রচুর সাড়া, মানুষের অনেক আশা আমার উপর আছে। আমি তাদেরকে কথা দিয়েছি, যাই কিছু হয়ে যাক না কেন, শেষ রক্তবিন্দু দিয়ে তাদের জন্য লড়াই করব আমি। আশিস বন্দ্যোপাধ্যায় ইলেকশনের টাইমে আসে এরিয়াতে প্রচার করতে, তারপর উনি কিন্তু বাড়িতে ঢুকে বসে থাকেন। আশিস বন্দ্যোপাধ্যায় যে গত নির্বাচনে সেকেন্ডটা গ্রাম পঞ্চায়েত থেকে যে ভোট পেয়েছিলেন, যে তৃণমূল দলকে যে ভোট দিয়েছিল সেকেন্ডটা পঞ্চায়েত, 13,000-এর ওপরে ভোট, 13,500 ভোট দিয়েছিল। কিন্তু এই মানুষকে উনি ভোট নেওয়ার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেকেন্ডটা গ্রামে দ্বারকা ব্রিজ বানিয়ে দেবেন।
অস্থায়ী কজওয়ে প্রত্যেক মনসুন পিরিয়ডে বর্ষার সময় ভেসে ভেঙে যায়, সেই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করে। এবারকে তো মানুষের প্রাণ গিয়েছে, আপনারা শুনেছেন নিশ্চয়ই। সেই ব্রিজের এখনও অবধি কোনো উত্থান নেই। আজকে আমাদের সেকেন্ডা পঞ্চায়েতের মধ্যে যে হসপিটাল আছে, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সেটা অকেজো হয়ে পড়ে আছে। ইভেন রামপুরহাট মেডিকেল কলেজে বিভিন্ন মানুষের একটাই অভিযোগ, সেখানে ঠিকঠাক চিকিৎসা হয় না। এবং হসপিটালের আপনারা কনস্ট্রাকশন দেখবেন অপরিষ্কার, অপরিচ্ছন্ন, মানুষ গেলে মাথা খারাপ হয়ে যাবে। সেখানে রমরমিয়ে চলছে, এইসব নেতাদের ঘনিষ্ঠ লোকের রমরমিয়ে চলছে বেসরকারি প্রাইভেট নার্সিংহোম ব্যবসা চলছে। কারণ সরকারি স্বাস্থ্য ডিপার্টমেন্টে ভালো চিকিৎসা হলে তো মানুষ আর প্রাইভেট স্বাস্থ্যকেন্দ্রে ট্রিটমেন্ট করাবেন না। তার জন্য আজকে এই যে ইন্ডাস্ট্রি, এই পাথর শিল্প, দিন দিন পাথর শিল্প বিলুপ্ত হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি রোজগার করছে গ্রাউন্ড লেভেলের প্রান্তিক নেতারা, মানুষকে চমকে ভয় দেখিয়ে তোলা তুলে তারা এই সিম্বলটাকে, পশ্চিমবাংলার রোলিং সরকারের সিম্বলটাকে ইউজ করে মানুষের কাছে তোলা তুলে পুরো ব্যবসায়ী সমাজটাকে শেষ করে দিয়েছে। আজকে দেখবেন ট্রাক মালিকরা সব অসহায়, তাদের সিভিল খারাপ হয়ে গেছে, গাড়ি কিস্তি মেটাতে পারছে না। ক্রেশার মালিকরা তারা ঠিকঠাক তাদের জীবিকা নির্ভর, তারা ঠিকঠাক ব্যবসা করে উপার্জন করতে পারছে না। খাদান মালিকদের উপর এত টর্চার করা হচ্ছে। প্রান্তিক লেভেলের নেতারা প্রশাসনকে কাজে লাগিয়ে ব্যবসায়ীদের ভয় দেখিয়ে তোলা তুলছে। মূলত আমাদের একটাই উদ্দেশ্য, এই সমাজ, বিকৃত সমাজকে সুস্থ সমাজে পরিণত করা, মানুষের কাছে বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়া।